ডেস্টিনি গ্রুপের নিউক্লিয়াস বা প্রাণশক্তি হইতেছে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। কেন এটা ডেস্টিনির মূল প্রাণশক্তি বা চালিকা শক্তি? প্রথমত, ডেস্টিনির সর্বোচ্চ এবং অন্যতম ফিনান্সিয়াল ইনস্টিটিউট হইতেছে এই মাল্টিপারপাস, ডেস্টিনি মাল্টিপারপাস। দ্বিতীয়ত, ডেস্টিনি মাল্টিপারপাস এটা একটা সমবায় সমিতি, আর একটা সমবায় সমিতি একটা দেশের ইকোনমিক্যাল ডেভেলপমেন্টে কী পরিমাণ ভূমিকা রাখে সেটা নতুন করে বলার কিছু নাই। তৃতীয়ত, ডেস্টিনির যেই মূল ইকোনমি, সেই মূল ইকোনমির টোটাল চালিকা শক্তি যে ডেস্টিনি মাল্টিপারপাস, তার আরও অন্যতম একটা প্রমাণ হলো আমাদের যে সিস্টার কনসার্নগুলো, আপনারা খেয়াল করলে দেখবেন এই সিস্টার কনসার্নগুলো কিন্তু এই প্রতিষ্ঠানের অর্থ দিয়েই বিভিন্ন সময় সাপোর্ট নিয়েই কিন্তু এই সিস্টার কনসার্নগুলো পরিচালিত হয়েছে। তার মানে মোটের উপরে আমরা যদি বলি যে ডেস্টিনি এটা যদি হয় একটা দেহ বা একটা কোষ, তাহলে এর মূল প্রধান শক্তিটা লুকায়িত আছে ডেস্টিনি মাল্টিপারপাসে। এটা হচ্ছে ডেস্টিনির নিউক্লিয়াস। তো আজকের আলোচনার বিষয়বস্তু দেখেই বুঝতে পারছেন, আজকের আলোচনার বিষয়বস্তু ডেস্টিনি মাল্টিপারপাসের যে আপকামিং নির্বাচন, সেটা নিয়েই আমরা আজকে আলোচনা করব। তো আমি সর্বপ্রথম আলোচনার শুরুতেই ডেস্টিনি মাল্টিপারপাসের যে বর্তমান অন্তর্বর্তীকালীন কমিটি, এই অন্তর্বর্তীকালীন কমিটিতে যারা আছেন আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ এই জন্য যে আপনারা আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন। আমরা আপনাদেরকে বলেছিলাম যে নির্বাচন পূর্ববর্তী সময়ে আপনারা ডেস্টিনির বর্তমান হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের সাথে সমন্বয় করেন, আপনারা করেছেন। এটা আমরা গতকালকে দেখেছি। শেয়ার হোল্ডারদের সাথে আমরা সমন্বয় করতে বলেছিলাম, সেটাও আপনারা করেছেন। এবং বিভিন্ন বিনিয়োগকারী সংগঠনদের সাথে সমন্বয় করতে বলেছিলাম, আমরা আহ্বান জানিয়েছিলাম, আপনারা সেই আহ্বানে সাড়া দিয়েছেন। তো ডেস্টিনি মাল্টিপারপাসের বর্তমান অন্তর্বর্তীকালীন যেই ব্যবস্থাপনা কমিটি, আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তো আসেন মাল্টিপারপাসের আসন্ন নির্বাচনটা নিয়ে একটু আলোচনা করি। এই মাল্টিপারপাসের আসন্ন নির্বাচনটা আসলে জমে গেছে, খেলা জমে গেছে। ওই ফাঁকা মাঠে গোল দেওয়ার যে অপশনটা ছিল, সেই অপশনটা আমরা ইনশাল্লাহ বন্ধ করে দিয়েছি। তো এখন যেই কাজটা হচ্ছে, ওই যে নির্বাচনের যে প্রক্রিয়াটা, নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছু বিষয় থাকে। যেমন আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন যে কমিটি, সেই অন্তর্বর্তীকালীন কমিটিকে আপনার 120 দিনের ভিতরে একটা নির্বাচন করতে হবে। সমবায় আইনের যেই উপধারা 3 এবং 4, 5, 6 এই ধারাগুলো অনুসারে, মানে আগামী 20 দিনের ভিতরে এই অন্তর্বর্তীকালীন কমিটিকে একটা কি করতে হবে, ব্যবস্থাপনা কমিটির নির্বাচন দিতে হবে। তো ব্যবস্থাপনা কমিটির এই নির্বাচনে 120 দিনে যদি এই কমিটি দিতে না পারে, তাহলেও যে খুব একটা বেশি সমস্যা হবে তাও না। কারণ সমবায় যে আইন, সমবায় আইনের উপধারা 3 এবং 4 এবং 5, 6 এগুলো স্টাডি করলে আপনারা দেখবেন যে 120 দিনের ভিতরে যদি এটা না হয়, সমস্যা নেই, আরও একটা অন্তর্বর্তী কমিটি হবে, তারা আরও 120 দিন সময় পাবে। এই হলো ধারাবাহিকতা আর কি। তো এনিওয়ে, আমাদের চিন্তার কিছু নাই। অনেকেই আতঙ্কিত বা আশঙ্কা বোধ করছেন যে এই 120 দিনের ভিতরে যদি অন্তর্বর্তী কমিটি, ব্যবস্থাপনা কমিটি নির্বাচন না করতে পারে, আদৌ কোনো সমস্যা হবে কিনা। না, আদৌ খুব একটা বেশি সমস্যা হবে না। বিনিয়োগকারী হিসেবে শুধু আমাদের কনসার্ন থাকলেই হবে। তার সদস্যপদ নবায়নের একটা কাজ এখন চলছে। এটা নিয়ে দেখলাম কিছু বেকুব প্রশ্ন করতেছে যে নতুন করে আবার কোন ধান্দাবাজি। মানে ওই গত এক যুগ কোশেয়ার হ্যান ত্যান বিভিন্ন পারপাসে অনেকের কাছে সরাসরি টাকা দিয়েছে, ওইটা তো সমস্যা নাই। আর এখন মাল্টিপারপাস আহ্বান করতেছে
যে আপনি মাল্টিপারপাসের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেন অথবা সময় অধিদপ্তরে যে টাকা দেন সেইটা নিয়ে নাকি সেইটার ব্যাপারে তারা বলতেছে ধান্দাবাজি। মানে এত বেকুব কিছু লোক আছে, এত বেকুব যে কোনটা ধান্দাবাজি আর কোনটা অ্যাকচুয়াল ফরম্যাট সেটাই বোঝে না। আপনার ভালোর জন্য, যেমন আমি বেশ কিছু জায়গায় পোস্টে অনেকে এই সদস্যপদ নবায়নের কথা বলাতে বিপরীতে কিছু দালাল দেখলাম নেগেটিভ কমেন্ট করতেছে যে আবার নতুন ধান্দাবাজি। আরে বেটা, এটা তো ধান্দাবাজি না। এই টাকাটা কি আমাদের প্রতিষ্ঠানের এখন যারা শীর্ষ কর্মকর্তা আছেন বা ডেস্টিনির বোর্ডে যারা আছেন বা শেয়ার হোল্ডার তাদের হাতে দিতে বলছে নাকি? ওইটা তো মাল্টিপারপাসের মানে সমবায় অধিদপ্তরের কাছে জমা দিতে বলা হচ্ছে। আর এটাতে তো এই শীর্ষ কর্মকর্তা বা শেয়ার হোল্ডারদের তো কোনো লাভ নাই। যিনি এটা নবায়ন করবেন এটা ওনার নামে শেয়ারটা যুক্ত হবে মাল্টিপারপাসে। দ্বিতীয়ত, এই টাকাটা তো ওই সমবায় অধিদপ্তরে জমা হবে, এটা তো কারো হাতে যাচ্ছে না। তৃতীয়ত, ভোটার হওয়ার একটা সুযোগ পাবেন যিনি এটা নবায়ন করবেন। তো এখন কোনটা আসলে নিজের কাজ আর কোনটা আসলে ধান্দাবাজি, এটাই আসলে অনেক বেকুব বুঝতেছে না। যাই হোক, দুই একটা বেকুব, তারা রিনিউ করা না করায় তো আর কিছু আসে যায় না। মূল কথা হলো আমরা যে চেক দিয়েছিলাম সেই চেকে কিন্তু কাজ হয়ে গেছে। যেমন আজকেও কিন্তু অনেকেই কিন্তু নবায়ন করছেন এবং আরও অনেকেই নবায়ন করবেন। আমি যতদূর জানি আজ রাত 12টার ভিতরে কিন্তু একটা সাবমিশনের বিষয় আছে। তাহলে সব কিছু মিলে ভোটার তালিকা হালনাগাদ এর জন্য যে সদস্যপদ নবায়ন, এটার জন্য ওই পকেট কমিটির চিন্তাভাবনা যারা করছিল তারা তো এটা নবায়ন তো করতেছেই। পাশাপাশি বর্তমান বোর্ড এবং বর্তমান শেয়ার হোল্ডার বা অন্যান্য যারা যারা আছেন তাদের অবস্থান থেকেও তো অনেকে এই ভোটার তালিকার চূড়ান্ত তালিকায় আসার জন্য এই সদস্যপদ নবায়ন করছেন। তার মানে এখন আর ফাঁকা মাঠে কারো গোল দেওয়ার কি নাই, সুযোগ নাই। আমরা তো এই জিনিসটাই চাচ্ছিলাম, যাতে কেউ ফাঁকা মাঠে গোল দিতে না পারে। আচ্ছা, এটা সদস্যপদ কিভাবে নবায়ন করতে হবে এই ব্যাপারে আপনারা সুজন রাজা লিখেছেন। অনেকগুলো পলিসি ছিল, এগুলো রিটার্ন পাওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা, বা আগে যে মাল্টিপারপাস ছিল এগুলো তো সবাই। জনাব সুজন রাজা, আপনার চিন্তিত হবার কিছু নেই। আমাদের মাল্টিপারপাসের অল ডেটাবেস আমাদের বর্তমান পরিচালনা পর্ষদ এবং শেয়ার হোল্ডারদের সংরক্ষণেই আছে। এগুলো তথ্যের ক্ষেত্রে কোনো ধরনের ঘাটতি নেই এবং আপনার যে বিনিয়োগ ছিল, আপনার যা যা ছিল সকল কিছুই সংরক্ষণেই আছে, চিন্তিত হবার কিছু নেই। বর্তমান ব্যবস্থাপনা কমিটির যে নির্বাচন প্রক্রিয়াধীন, সেই নির্বাচন পরবর্তী সময়ে আমরা আরও বেশ কিছু আপডেট আশা করি পাবো, আপনি চিন্তিত হবেন না। ধন্যবাদ। আর বিভিন্ন পেজের কমেন্ট বক্সে বিভিন্ন লিঙ্ক আছে, ওই লিঙ্কগুলোতে ঢুকে আপনি চাইলে আপনার সদস্যপদটা নবায়ন করে নিতে পারেন। আমি লাইভ শেষে আপনার ইনবক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনি চাইলে সদস্যপদটা নবায়ন করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনি আগামী যে নির্বাচন হবে মাল্টিপারপাসের ব্যবস্থাপনা কমিটির, সেটাতে ভোটার হওয়ার অধিকার পাবেন। জনাব সুজন রাজা আপনাকে বলছি। এনিওয়ে, তো এই হলো সার্বিক পরিস্থিতি এবং এই হলো সার্বিক পর্যালোচনা। তো এই সার্বিক পরিস্থিতি এবং সার্বিক পর্যালোচনা যদি আমি বলি যে এইখানে পকেট কমিটি করার অপশন কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে আর এখন পকেট কমিটির সুযোগ নেই, কারণ বিভিন্ন মতের, বিভিন্ন পথের, বিভিন্ন দর্শনের, বিভিন্ন আদর্শের অনেক ব্যক্তি কিন্তু এখন ভোটার হচ্ছেন, যার কারণে ওই বিশেষ কোনো ব্যক্তির পকেট কমিটি আর কি এই মাল্টিপারপাসে হওয়ার সুযোগ নেই। ইভেন আগামী 3 মাসে যদি এই আগামী 120 দিনে এই ব্যবস্থাপনা কমিটি যদি নির্বাচন দিতে নাও পারে, সমস্যা নেই, আরও একটা অন্তর্বর্তী কমিটি হবে, চিন্তিত হওয়ার কিছু নেই। আমি বলবো আমাদের এখনকার কার্যক্রম সঠিক ট্র্যাকে আগাচ্ছে, বিশেষ করে মাল্টিপারপাসের ক্ষেত্রে যেটা, কারণ বিভিন্ন মতের একত্রিত একটা ফরম্যাট হওয়াতে আমরা আশাবাদী যে আর কোনো সিন্ডিকেট ইনশাল্লাহ হবে না। এনিওয়ে, তো এখন আমাদের একজন শীর্ষ কর্মকর্তা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করছেন এই মুহূর্তে ডেস্টিনিতে, যিনি জনাব আশরাফুল আমিন, আপনার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। সেটা হলো গত 13 তারিখে মেবি আপনারা বৈষম্যহীন যে কর্মসূচি, মানে বৈষম্য বিরোধী কর্মসংস্থানে প্রয়োজন ডেস্টিনি গ্রুপের পুনর্জাগরণ, এই যে প্রোগ্রামটা আপনারা শুরু করেছিলেন,
এটা 1 মাসও কিন্তু এখনো হয়নি। তো এই 1 মাস হতে না হতেই কিন্তু আপনারা খুব চমৎকার একটা পরিবেশ তৈরি করে ফেলেছেন, একটা ইনক্লুসিভ ডেস্টিনি আমাদেরকে উপহার দিতে পেরেছেন। ইনক্লুসিভ বলছি এই জন্য যে এখন ডায়মন্ডরাও কিন্তু এখন অ্যাক্টিভ হচ্ছেন, পিএইচডিরাও কিন্তু অ্যাক্টিভ হচ্ছেন, ডিস্ট্রিবিউটররাও কিন্তু অ্যাক্টিভ হচ্ছেন, পরিচালকদের সাথেও একটা চমৎকার সমন্বয় হয়ে গেছে। গতকালকে দেখলাম মাল্টিপারপাসের অন্তর্বর্তীকালীন কমিটির সাথেও একটা চমৎকার ব্যবস্থাপনা হয়ে গেছে। তার মানে সবার সাথে একটা সুন্দর সমন্বয়ে একটা চমৎকার ইনক্লুসিভ ডেস্টিনি কিন্তু গত 1 মাসে তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং এটার ক্ষেত্রে নিঃসন্দেহে আপনার অবদান আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা এবং আপনাকে ধন্যবাদ। গত 1 যুগে আমরা এরকম ইনক্লুসিভ কোনো ডেস্টিনি দেখিনি। আমরা দেখেছি শুধু বিভেদ, আলাদা আলাদা গ্রুপিং, যেটা ডিভাইড অ্যান্ড রুলস পলিসি দিয়ে গত 1 যুগে রফিকুল আমিন ওনার অবৈধ নেতৃত্ব এবং কর্তৃত্ব ধরে রেখেছিলেন। তো এখন এই ইনক্লুসিভ ডেস্টিনির কারণে এখন আর ওই ধরনের সিন্ডিকেট কিন্তু আর নেই এবং থাকারও সুযোগ সামনে থাকবে না, এটা আমরা নিশ্চিত। তো এই কর্মসূচি আপনি যেটা শুরু করেছেন, আমি মনে করি আমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাওয়ার পরেও এই কর্মসূচি চলমান থাকা উচিত। এটা আমাদের প্রতিষ্ঠানের চেক অ্যান্ড ব্যালেন্সের স্বার্থেই। আর যেহেতু পূর্বে আপনি কোঅর্ডিনেটর হিসেবে, চিফ কোঅর্ডিনেটর হিসেবে ছিলেন, এই পূর্বের কোঅর্ডিনেটর হিসেবে থাকার যে আপনার একটা অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটাও কিন্তু এই এত সুন্দর একটা পরিবেশ তৈরি করার ক্ষেত্রে কাজে লেগেছে। তো আশা করি আপনি আপনার অভিজ্ঞতা এবং দক্ষতা দিয়ে এই ইনক্লুসিভ ডেস্টিনিকে আরও মোর ইনক্লুসিভ করবেন, সিন্ডিকেট ভেঙে দিবেন এবং 45 লক্ষ মানুষের বিনিয়োগের এবং কর্মসংস্থানের স্বার্থে দ্রুততম সময়ে প্রতিষ্ঠানের সকল সংকটকে নিরসন করবেন, আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। তো আমি আমার ক্ষুদ্র জ্ঞানে কিছু বিষয় এখন শেয়ার করতে চাই আপনার উদ্দেশ্যে। আপনাকে জ্ঞান দেওয়ার কিছু নাই, আপনি যথেষ্ট দক্ষ, যোগ্য এবং মেধাবী একজন ব্যক্তি। আমি জাস্ট একটা রূপরেখা শেয়ার করছি, যেটা হয়তোবা এই ব্যবস্থাপনা কমিটির আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আপনাদের কাজে লাগতে পারে। কি সেটা? যেমন জনাব আশরাফুল আমিন, আপনি সহ আপনাদের অনেক শীর্ষ কর্মকর্তা অনেকেই ব্যক্তিগতভাবে হয়তোবা মাল্টিপারপাস থেকে লোন থাকার কারণে অনেকেই হয়তোবা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, আমি যদি ভুল করে না থাকি। তো বিষয়টা আসলে আপনাদেরও দোষ দেওয়ার কিছু নাই, কারণ তৎকালীন ফরম্যাটটাই এমনভাবে তৈরি হয়েছিল যে ধরেন একজন ডায়মন্ড এক্সিকিউটিভ, উনি ডায়মন্ড হওয়ার পরে এই ডায়মন্ডের গাড়িটা ওনাকে দেওয়ার দায়িত্ব ডেস্টিনি 2000 লিমিটেডের। তাহলে ডেস্টিনি 2000 লিমিটেড একজন ডায়মন্ডকে গাড়ি দিতে গেলে লোন ডেস্টিনি 2000 লিমিটেড মাল্টিপারপাস থেকে নিয়ে ডায়মন্ডকে গাড়ি দিত, তাহলে তো আর ডায়মন্ডের এই লোনের দায়টা থাকতো না। যেমন আমি জানি ম্যাক্সিমাম ডায়মন্ড এই গাড়ি ক্রয়ের পারপাসে মাল্টিপারপাস থেকে লোন নেওয়া, আর এই সকল কারণেই ম্যাক্সিমাম ডায়মন্ড কিন্তু ব্যবস্থাপনা কমিটিতে নির্বাচন করার সুযোগ পান না। তো একজন ডায়মন্ড এক্সিকিউটিভের লোন নেওয়ার দায়িত্ব তার ছিল না, উনি ডেস্টিনির কাছে ডায়মন্ড হওয়ার পর একটা গাড়ি পাও না ডেস্টিনি 2000 লিমিটেডের কাছে। অতএব ডেস্টিনি 2000 লিমিটেড ওনাকে ডায়মন্ড এক্সিকিউটিভ হিসেবে গাড়ি দিবে, এটা কোত্থেকে দিবে? এটা ডেস্টিনি 2000 লিমিটেডের বিষয় ছিল। তারা লোন করে ডেস্টিনি 2000 লিমিটেডের নামে লোন করে যদি ডায়মন্ডদেরকে গাড়ি দেওয়া হতো, তাহলে ডায়মন্ডরা কিন্তু এই লোনের দায়ে কিন্তু থাকতেন না। এখন বলতে পারেন যে ওই যে একটা ডাউন পেমেন্টের একটা ফরমেশন আছে, এটার দায় ডায়মন্ডদেরকে দিয়ে মাল্টিপারপাসের লোনে পেঁচাই ফেলাটা তো আসলে ঠিক হয় নাই। তার মানে আমরা যদি ভুল করে না থাকি, অনেক ডায়মন্ড কিন্তু ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে হয়তো আসতে পারবেন না, কিন্তু ডায়মন্ডদের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে থাকাটা এবং ব্যবস্থাপনা কমিটিতে আসাটা অত্যন্ত জরুরি। তাদের পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে, একটা বড় নেটওয়ার্কের কারণে এবং দীর্ঘদিনের অভিজ্ঞতার কারণে। তো এই ব্যবস্থাপনা কমিটিতে অনেক ডায়মন্ড হয়তো বা আসতে পারবেন না, অনেকেই হয়তো বা পারবেন, অনেক শেয়ার হোল্ডার হয়তো বা আসতে পারবেন না, অনেক শেয়ার হোল্ডার হয়তো বা আসতে পারবেন, বা অনেক শীর্ষ কর্মকর্তা আসতে পারবেন না, আবার অনেক শীর্ষ কর্মকর্তা হয়তো বা আসতে পারবেন। তো সেই ক্ষেত্রে একটা ইনক্লুসিভ
মোহাম্মদ রৌফ লিখেছেন মাল্টিপারপাসের অ্যাকাউন্ট তো জব্দ। দেখেন, মাল্টিপারপাসের অ্যাকাউন্ট জব্দের সাথে মাল্টিপারপাসের সমবায় অধিদপ্তরের অ্যাক্টিভিটিস আপনি মিলাতে যান না। এটা নিয়ে আমি আরেকদিন আলোচনা করবো না, আজকে অন্য পয়েন্টে থাকি। জনাবা নার্গিস আক্তার লিখেছেন, তাহলে কি আমরা সদস্যপদ না হতে পেরে মাল্টিপারপাসের টাকা পাবো না? না, আপনার আতঙ্কিত হওয়ার কিছু নেই। মানে সদস্য পদ নবায়ন করতে না পারলে এই নির্বাচনে আপনি ভোট দিতে পারবেন না, কিন্তু আপনার মাল্টিপারপাসের টাকা তো থাকবে, ওটা তো কেউ আত্মসাৎ করতে পারবে না। জনাবা নার্গিস আক্তার, আপনি চিন্তিত হবেন না। আর জনাব আব্দুর রৌফ, আপনি যেটা বলেছেন অ্যাকাউন্ট জব্দের যে ব্যাপার, যেটা যেমন ধরেন মাল্টিপারপাসের অ্যাকাউন্ট জব্দ, তো সমবায় অধিদপ্তরের অ্যাকাউন্টে যে আপনি এটা জানেন হয়তোবা, প্রত্যেকটা সমবায় সমিতি তাদের সমবায় অধিদপ্তরের একটা অ্যাকাউন্ট থাকে। এটা নিয়ে আমি আরেকদিন আলোচনা করব, আজকে যেহেতু পয়েন্ট আরেকটা ওই বিষয়ে থাকি। তো জনাব আশরাফুল আমিন, আপনার উদ্দেশ্যে যেটা বলছিলাম, এই মাল্টিপারপাসের এই 12 জনের ব্যবস্থাপনা কমিটিতে আপনি কিন্তু সকল ডায়মন্ডকে স্থান দিতে পারবেন না, সকল শেয়ার হোল্ডারদেরকেও স্থান দিতে পারবেন না, ইভেন আপনি নিজেও হয়তো বা থাকতে পারবেন কিনা আই হ্যাভ এ ডাউট। কিন্তু আপনার একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি। কি সেটা? যেমন ধরুন সমবায় আইনের, আমি যদি ভুল করে না থাকি, 18(3) একটা উপধারা অনুসারে এখানে কিন্তু গ্রহীতা মনোনয়ন বলতে একটা বিষয় আছে, বা উপদেষ্টা নিয়োগের একটা বিষয় আছে, উপদেষ্টার বিধানাবলী আছে। বিষয়টা কীরকম? বিষয়টা হচ্ছে আপনার অনেকটা ওই যে বিভিন্ন সমাজের বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিদের মতো। দেখবেন একটা এলাকায় অনেক গণ্যমান্য ব্যক্তি থাকেন যারা হয়তো বা রাষ্ট্রীয় অবকাঠামোর কোনো দায়িত্বশীল ব্যক্তি না, কিন্তু তাদেরকে সবাই গণ্যমান্য করে কেন? স্থানীয়, নেতৃস্থানীয় এবং মুরব্বী হওয়ার কারণে। তো বিষয়টা হলো সেরকম। এই উপদেষ্টার যে ফরম্যাটটা, এই ফরম্যাটে হয়তোবা ওনারা এক্সিকিউটিভ অথরিটি হিসেবে ডিএমসিএসএল এর কোনো এক্সিকিউশন করার ক্ষমতা রাখবেন না, কিন্তু নেতৃস্থানীয় এবং মুরব্বী এবং সম্মানিত ব্যক্তি হিসেবে কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করার সুযোগ আপনাদের সবার আছে। যেমন আমি ব্যক্তিগতভাবে বলবো যে এই ডিএমসিএসএল এর যারা ফাউন্ডার, যেমন জনাব মোহাম্মদ রফিকুল আমিন, জনাব আলহাজ মোহাম্মদ হোসেন, জনাব গুফরানুল হক, জনাব সাইদুর রহমান, জনাব মেজবাউদ্দিন স্বপন, এই শীর্ষস্থানীয় ব্যক্তি যারা আছে, তাদেরকে যদি একটা পদ দিয়ে যদি উপদেষ্টা পরিষদের ফরম্যাট দাঁড় করানো যায়, সে ফর এক্সাম্পল তাদেরকে নির্বাহী উপদেষ্টা হিসেবে যদি আপনি রেখে দেন, এটা হলো ফার্স্ট লেয়ার। দেন সেকেন্ড লেয়ার হচ্ছে মুখ্য উপদেষ্টা, যেটার রোলটা প্লে করবেন আপনি। থার্ড লেয়ার শুধু উপদেষ্টা, অল শেয়ার হোল্ডার অ্যান্ড অল ডায়মন্ড এক্সিকিউটিভ। কারণ আপনি সকল শেয়ার হোল্ডারকে এই ব্যবস্থাপনা কমিটিতে কিন্তু আনতে পারবেন না। তাহলে তাদেরকে যদি উপদেষ্টা পদে রাখেন, তাহলে এই শেয়ার হোল্ডাররা মূল্যায়িত হলেন। নাম্বার 4, সকল ডায়মন্ড এক্সিকিউটিভকে যদি উপদেষ্টা পর্ষদে রাখেন, তাহলে সকল ডায়মন্ড এক্সিকিউটিভ ব্যবস্থাপনা কমিটিতে তো আসতে পারছেন না, কিন্তু উপদেষ্টা পর্ষদে থাকলে তখন কিন্তু ওনারা একটা স্বীকৃতি পাবেন। পঞ্চমত, এই যে সমবায় আইনের উপধারা যেটা আপনার ধরেন 3 এবং 4 অনুযায়ী এই যে বর্তমান অন্তর্বর্তী কমিটি, তারা তো বিলুপ্ত হয়ে যাবে এবং তারা কিন্তু এই কমিটিতে নির্বাচন করতে পারবে না। বাট ওনারা প্রত্যেকেই কিন্তু মাল্টিপারপাস সম্পর্কে অভিজ্ঞ। বর্তমান যে অন্তর্বর্তী কমিটির যে 3 জন ব্যক্তি আমাদের বিনিয়োগকারী হিসেবে আছেন যারা, তো ওনাদেরকেও কিন্তু আপনি উপদেষ্টা পরিষদে রাখতে পারেন। ষষ্ঠত, এই যে সংগঠনগুলো, যেমন ধরেন তারা ব্লেম দেয় না আমাদেরকে যে আমরা ইনক্লুসিভ না, বিভিন্নভাবে ব্লেম দেয় কিন্তু। তো ধরেন তাদেরকে এই প্রত্যেকটা সংগঠনের কমিটিগুলোকে আপনি উপদেষ্টা হিসেবে রেখে দিতে পারেন। মজার ব্যাপার হলো কি জানেন, আপনি অনেক সংগঠনকে যদি বলেন যে আপনি আপনার সেন্ট্রাল কমিটির তালিকা দেন, সে তালিকায় দিতে পারবে না। মানে তালিকায় দিতে পারবে না সেন্ট্রাল কমিটির, অথচ ব্যানার নিয়ে বসে আছে, ভাব নিয়ে বসে আছে। তো যাই হোক, তারা ভাব নিয়ে বসে থাকুক, তাদেরকে ধরেন বলেন যে ঠিক আছে আপনারা 6টা যে সংগঠন, আপনাদেরও সেন্ট্রাল কমিটি এই উপদেষ্টাতে থাকুক। এরপর আমাদের আলিস সেন্টার, মাহতাব আলিস সেন্টারের যে 3টি সংগঠন, এই সংগঠনেরও তো অনেকে এই নির্বাচনের ব্যবস্থাপনা কমিটিতে আসতে পারবেন না। তাহলে তাদেরকেও যদি উপদেষ্টা হিসেবে রাখেন, তারাও কি হলো? মূল্যায়িত হলো। মানে এই ফরম্যাটটা যদি আপনি দাঁড় করান, এতে করে যে জিনিসটা হতে পারে, যেমন ধরেন বিষয়টা অনেকটা উচ্চকক্ষ নিম্ন কক্ষের মতো আর কি। যেমন ধরেন গত কমিটিতে আমাদের এই ব্যবস্থাপনা কমিটির
জবাবদিহিতা করার জন্য কোনো ফরম্যাট ছিল না, যার কারণে গত 3 বছরে কিছুই হয়নি। কিন্তু এরকম একটা চেক অ্যান্ড ব্যালেন্স যদি তৈরি করা যায়, আমার মনে হয় এই প্রতিষ্ঠানের জন্য এটা খুবই ইফেক্টিভ হবে। কাজী মোজাম্মেল হোসেন চাঁদপুর থেকে লিখেছেন, আমি আজকে ভোটার হইলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি আপনি যথার্থ কাজই করেছেন এবং সঠিক সময়ে সঠিক জায়গাতেই ভোটটা দেবেন ইনশাল্লাহ। এনিওয়ে, তো এই যে দেখেন, এই ফরম্যাটটা যদি এভাবে দাঁড়ায়, তাহলে ব্যবস্থাপনা কমিটি ওনারা কাজ করতে বাধ্য হবে। আর এই ফরম্যাটটা, এই উপদেষ্টার ফরম্যাটটা যদি আপনি করেন, সেই ক্ষেত্রে যেটা হবে, প্রথমত আমাদের যারা ফাউন্ডার আছেন ওনারা প্রত্যেকে স্বীকৃতি পেলেন, এটা ওনাদের ভিতরে একটা ভালো লাগা তৈরি হবে, ওনারা এই ব্যবস্থাপনা কমিটিকে তখন ওন করবেন। দ্বিতীয়ত, যারা আমাদের শেয়ার হোল্ডার আছেন, যারা ব্যবস্থাপনা কমিটিতে আসতে পারছেন না বিভিন্ন কারণে, তাদেরকে যদি এই সম্মানটুকু দেওয়া হয়, তখন তারাও কিন্তু এই আগামী ব্যবস্থাপনা কমিটি যেটা হবে ওটাকে ওন করবেন। নাম্বার 3, অল ডায়মন্ড এক্সিকিউটিভ। সবাই তো আর এই ব্যবস্থাপনা কমিটিতে আসতে পারবেন না। এই ডায়মন্ড এক্সিকিউটিভ যারা আছেন তাদেরকে যদি এই প্রতিষ্ঠানের উপদেষ্টা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, তাহলে তারাও কিন্তু এই ব্যবস্থাপনা কমিটি যেটা হতে যাচ্ছে সেটাকে কিন্তু ওন করবেন। ইভেন এই ডায়মন্ডদের ভিতরে ইঞ্জিন শহীদকেও রাখেন, সমস্যা নাই। এই ডায়মন্ডদের ভিতরে সিরামনিরও থাকুক, কারণ এদের সাথে তো আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা নাই। এদের সাথে আমাদের দ্বন্দ্ব হচ্ছে প্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব। তারা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কাজ করে, আমরা তাই তাদের বিরুদ্ধে কথা বলি, দ্যাটস ইট। ব্যক্তিগত কোনো শত্রুতা তো নাই। তো সেই ক্ষেত্রে অল ডায়মন্ড এক্সিকিউটিভ তাদেরকেও যদি রাখেন, এটা একটা, এই ফরম্যাটটা, এটা একটা সামরিক ভাষায় এটাকে বলে ফেল সেফ পলিসি। আপনি একদম ডিক্লারেশন দিয়ে আপনি কাজ করবেন এবং ডিক্লারেশন দিয়ে আপনি আপনার প্রতিপক্ষকে বিট করবেন। সে যাই না বুঝেও আপনার কিছু করতে পারবে না, সে হারতে বাধ্য, সে জেনে বুঝেই হেরে যাবে। তারপর ওই যে বর্তমান অন্তর্বর্তী কমিটির যে 3 জন আছেন আমাদের বিনিয়োগকারীদের মধ্য থেকে, ওনারাও কিন্তু দীর্ঘদিন ধরে বিভিন্ন সংগঠনে কাজ করেছেন এবং মাল্টিপারপাসেও কাজ করেছেন। তাহলে ওনাদেরকে উপদেষ্টা হিসেবে রাখলে ওনাদের জ্ঞানটাও কিন্তু, ওনাদের অভিজ্ঞতাটাও কিন্তু কাজে লাগলো। ওনারাও স্বীকৃতিটা পেয়ে, নির্বাচন করতে না পারলেও এই স্বীকৃতিটা পেয়ে ওনারা কিন্তু খুশি হবেন। আর আলিস সেন্টারে যে সংগঠনগুলো, সবাই তো নির্বাচনের মাধ্যমে ব্যবস্থাপনা কমিটিতে আসতে পারবেন না। তাহলে যারা আসতে পারবেন না তাদেরকেও যদি এই উপদেষ্টা পর্ষদের ভিতরে আপনি রেখে দেন, তাহলে যে জিনিসটা হলো, প্রত্যেকেই যার যার অবস্থান থেকে এই স্বীকৃতিটুকু পেয়ে সবাই তখন ওই ব্যবস্থাপনা কমিটিকে অন করবে। এবং এই ব্যবস্থাপনা কমিটিও যখন দেখবে যে ফাউন্ডার যারা, তারা নির্বাহী উপদেষ্টা, জনাব আশরাফুল আমিন মুখ্য উপদেষ্টা, এবং সকল শেয়ার হোল্ডার এবং সকল ডায়মন্ড এক্সিকিউটিভ উপদেষ্টা, ইভেন বিভিন্ন ব্যানারে যারা আছেন, গত 1 যুগ যারা সময় শ্রম দিয়েছেন তারা, এবং আলিস সেন্টারের যে সংগঠনগুলো আছে তারা এই সংগঠনের মধ্য থেকে উপদেষ্টা হিসেবে মাল্টিপারপাসের সাথে আছেন, তখন এই ব্যবস্থাপনা কমিটি যেটা হবে, সেই ব্যবস্থাপনা কমিটির কিন্তু তখন একটা জবাবদিহিতার জায়গা তৈরি হবে, বিধায় ওনারাও কিন্তু কাজ করতে বাধ্য হবে। তো আমি মনে করি এটা একটা চেক অ্যান্ড ব্যালেন্স। আমি জাস্ট জিনিসটা আবার একটু শেয়ার করছি, বাকিটা আপনাদের বিবেচনা। সেটা হলো, সবাইকে ব্যবস্থাপনা কমিটিতে যেহেতু রাখা যাবে না, তাহলে যাদেরকে, যে সকল শীর্ষস্থানীয় কর্মকর্তা এবং সম্মানিত ব্যক্তিদেরকে ব্যবস্থাপনা কমিটিতে রাখা যাচ্ছে না, ওনাদেরকে উপদেষ্টা পদ দিয়ে যদি একটা ফরম্যাট তৈরি করা হয়, এতে করে প্রথমত প্রতিষ্ঠানের একটা বড় লেয়ার তৈরি হলো যারা গার্জিয়ান, এবং দ্বিতীয়ত ওনারা প্রত্যেকে স্বীকৃতি পেয়ে খুশি হবেন। কি সেটা? নির্বাহী উপদেষ্টা পদে আমাদের ফাউন্ডার যারা আছেন, আমি শীর্ষ কর্মকর্তা, ফাউন্ডার যারা আছেন তাদেরকে আপনি রাখতে পারেন। দেন সেকেন্ড লেয়ারে মুখ্য উপদেষ্টা হিসেবে আপনি থাকতে পারেন। থার্ড লেয়ারে শেয়ার হোল্ডার এবং ডায়মন্ড এক্সিকিউটিভ সবাইকে উপদেষ্টা হিসেবে রাখতে পারেন। আর এর বাইরে বিভিন্ন ব্যানার এবং আলিস সেন্টারের যে সংগঠনগুলো এবং অন্তর্বর্তী কমিটি বিলুপ্ত হলে যে 3 জন আছেন এখন, তারা, ওনাদেরকে নিয়ে উপদেষ্টা পরিষদে রাখতে পারেন। তাহলে কি হলো, সকলকে নিয়ে একটা ইনক্লুসিভ ফরম্যাট যখন দাঁড়ায় যাবে, তখন এটা নিয়ে সমালোচনা করার কোনো সুযোগ এবং সাহস আর কেউ করবে না। এবং প্রত্যেকেই তখন এই প্রতিষ্ঠানটাকে ওন করবে, কেউ ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবে, আবার কেউ নিজেদেরকে উপদেষ্টা হিসেবে ভেবে সম্মানিত হবেন এবং এই প্রতিষ্ঠানটাকে ওন করবেন। বাকিটা আপনারা শীর্ষ কর্মকর্তা যারা আছেন, আপনারা কি ফরম্যাটে কাজ করছেন এটা আপনারাই হয়তো ভালো জানেন।
আপনারা বাকিটা যেভাবে ভালো হয়, যেটা আপনাদের বিবেচনায় যুক্তিসঙ্গত হয়, আপনারা সেটা করতে পারেন। আর এই ফরম্যাটের ক্ষেত্রে একটা অপশন যদি তৈরি হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের বিনিয়োগকারীদের মধ্য থেকেও আশা করি কোনো ধরনের আপত্তি থাকবে না। কারণ সকল দল, সকল মত, সকল আদর্শের লোকজনই যখন একটা আদর্শগত মতবিরোধ থাকলেও যখন একটা উপদেষ্টা মণ্ডলের একটা ফরম্যাটে থাকবেন, তখন সবাই কিন্তু আশা করি খুশিই হবে এবং জিনিসটাকে ইতিবাচকভাবেই দেখবে। এনিওয়ে, তো জনাব আশরাফুল আমিন, আপনার মেধা এবং দক্ষতার উপর আমাদের আস্থা এবং ভরসা আছে এবং আমরা বিশ্বাস করি আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই নেবেন। তো আপাতত এই মুহূর্তে আপনার কাছ থেকে অনুমতিক্রমে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। যাই হোক, আমরা জনাব আশরাফুল আমিনের কাছ থেকে বিদায় নিয়ে আমরা আমাদের পরবর্তী পয়েন্টে চলে আসি। পরবর্তী পয়েন্টটা আমরা আলোচনা করব সংগঠনগুলোর উদ্দেশ্যে। সংগঠনে যারা আছেন, ডেস্টিনি সোশ্যাল মিডিয়া ফোরাম ব্লুতে যারা আছেন, কালকে অ্যাডহক কমিটির মিটিং তো দেখছেন, দেখেন নাই? গ্রিনে যারা আছেন, সোশ্যাল মিডিয়া ফোরাম গ্রিন, আপনারা অ্যাডহক কমিটির, মাল্টিপারপাসের অ্যাডহক কমিটির সাথে শেয়ার হোল্ডার ডায়মন্ডদের এবং বোর্ডের মিটিং হয়েছে, দেখছেন তো? ডিএম, তারপরে ডিডাফে যারা আছেন, গো ডায়মন্ড বলেন, সেঞ্চুরি বলেন বা বিল ডেস্টিনি বলেন, আপনারা যে সংগঠনের যারা আছেন গত এক যুগের, সবাই যে এক হয়ে যেতেছে, দেখছেন তো? এবং গত 10 তারিখে অনেক ডায়মন্ডরা এবং শীর্ষ কর্মকর্তারা যে কোর্টে গিয়ে শীর্ষ কর্মকর্তাদের সাথে দেখা করে আসছেন, জানেন তো? এবং আগামী রবিবারে ওনাদেরকে সকল ডায়মন্ড এবং শীর্ষ কর্মকর্তারা আবার যাবেন আদালতে আমাদের কারাবন্দী কর্মকর্তাদের সাথে, শীর্ষ কর্মকর্তাদের সাথে লিয়াজো করার জন্য, জানেন তো? তো আপনারাও লিয়াজো করেন, আপনারাও আলাদা না বৈশা থেকে মিল মিস করেন, দ্রুত মিল মিস করেন, পরে কিন্তু ট্রেন মিস করবেন। সংগঠনগুলোয় যারা আছেন, বৈশা থেকে লাভ নাই ভাই, মিল মিস করেন, মূল ফরম্যাটে আসেন। ডেস্টিনি 2000 লিমিটেডের হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড, এদের সাথে সমন্বয় করেন। ডেস্টিনির যারা শেয়ার হোল্ডার আছেন, ওনাদের সাথে সমন্বয় করেন। ডেস্টিনির যারা ডায়মন্ড এক্সিকিউটিভ আছেন, ওনাদেরকে সমন্বয় করেন। আপনারা ডায়মন্ডের ব্যাপারে সমালোচনা করেন। আমি দুটো উদাহরণ দিই। আমি 2 জন ডায়মন্ডের ব্যক্তিগত আলোচনা আপনাদের সামনে তুলে ধরি। আমি নাম বলবো না। একজন ডায়মন্ডের বক্তব্য হলো যে, দেখেন, আমি ব্যক্তিগতভাবে এখন বেশ টাকার মালিক, কিন্তু মানুষ বলে যে ডেস্টিনির টাকা মাইরা খেয়ে আমি এই টাকা বানাইছি। তো আমার এই কলঙ্কের দাগ দূর করার জন্য ডেস্টিনির সমস্যা আমি সমাধান করতে চাই। ডেস্টিনি থেকে এখন যারা ডায়মন্ড এক্সিকিউটিভ আছেন, বেশিরভাগের মানসিকতা কিন্তু এরকম। আরও একজন ডায়মন্ড এক্সিকিউটিভ বলছিলেন যে, আমি এখন যে প্রতিষ্ঠানগুলো চালাই, আমার 3 থেকে 3.5 লাখ টাকা শুধু স্টাফ স্যালারি দিতে হয়। তো তারপরেও মানুষের ভিতরে একটা নেগেটিভ ধারণা, সবাই বলে যে আমি ডেস্টিনির টাকা আত্মসাৎ করে এই প্রতিষ্ঠানগুলো দিছি, দিয়ে আমি এত টাকার মালিক হয়েছি, তো আমি এই কলঙ্ক ঘুচানোর জন্য ডেস্টিনি চালু করতে চাই। এই হলো ডায়মন্ডদের মানসিকতা। আপনারা যে ডায়মন্ডদের সমালোচনা করেন, ম্যাক্সিমাম ডায়মন্ডের বয়স তখন 50+, 50 আপ, এরকমই। তো ওনাদের এখন ডেস্টিনি থেকে ইনকাম করার ইচ্ছা এবং প্রয়োজনীয়তারা কোনোটাই তাদের এখন আর নাই। কারণ তারা এই গত এক যুগে এই অবস্থান তৈরি করে ফেলেছেন যে আয় এবং ইনকামের ব্যাপারে ডেস্টিনির প্রতি ওনারা এখন আর নির্ভরশীল না, পুরোপুরি না। তারপরেও কেন আসেন? ওই কলঙ্কটা ঘোচানোর জন্য। তো সেই ডায়মন্ড এক্সিকিউটিভ যারা আছেন, তাদেরকে সমালোচনা করার তো দরকার নাই। বরং আপনি যিনি সিলভার, আপনি যিনি গোল্ড, আপনি যিনি প্লাটিনাম, আপনি যিনি পিএইচডি, আপনার বয়স কম, আপনার এখনো বয়স 50 হয় নাই, আপনারাই বরং এই প্রতিষ্ঠান চালু হলে পরে আপনারাই বরং ইনকাম করবেন বেশি। তো সেই ক্ষেত্রে আপনারা ডায়মন্ডদেরকে সমালোচনা করেন যে এতদিন কইছিলেন, এই করেন সেই করেন, এগুলো থেকে বের হয়ে আসেন। ওনারা আপনার রুটির ভাগ বসাইতে আসে নাই, ওনারা ওনাদের কলঙ্ক ঘুচাইতে আসছে। আর বিজনেস সেন্টার ডায়মন্ড এক্সিকিউটিভ, এটাকে আপনি বাতিল করবেন কিভাবে? বাতিল করবেন? বাতিল করতে পারবেন? তাদের অবদানকে অস্বীকার করতে পারবেন? ডায়মন্ড এক্সিকিউটিভ এবং সিনিয়র শীর্ষ কর্মকর্তা মিলে 13 এবং 14 সালে যে পরিমাণ টাকা এসটিএল বা শর্ট টার্ম লোন বাবদ ডেস্টিনিকে দিয়েছেন, গত এক যুগে
এই 6টা সংগঠন আপনারা সবাই মিলে অত টাকা দেন নাই। এটা নিয়ে আমি একটা এপিসোড করবো আলাদা, আমার কিছু তথ্য সংগ্রহের কাজ চলছে, আমি এগুলো নিয়ে কিছু কাজ করছি। তো হুদাই তাদের সমালোচনা তো করেন না ভাই, সবাই মিলে সম্মিলিতভাবে কাজ করতেছে, এটা বুঝতেছেন তো। ব্যানারগুলো বা অন্যান্য যারা যারা আছেন, যারা এখনো চিকনে যে বাউলি মারতেছেন ঘুড়ির মতো, ওই বাউলি মেরে পেতেছেন হ্যাঁ এতদিন কইয়াছিল, হ্যাঁ এতদিন কইয়াছিল, এই বাউলি যারা মারতেছেন বাউলি বন্ধ করেন। আপনাদের ওই রতি মহারতিদের বাউলিও বন্ধ হয়ে গেছে, সবাই কিন্তু অ্যাক্টিভ হয়ে একটা ঐক্যবদ্ধ ফরম্যাটে আসতেছে। তো আপনারাও বাউলি বন্ধ করেন, আপনাদের প্রতি এটাই থাকবে অনুরোধ। আর যদি বাউলি বন্ধ না করেন তাহলে বাম্বু খাইবেন, নিয়তি যে বাম্বু দেয় সেই বাম্বু খাইবেন। দেখেন না সকল ব্যানারগুলোর ফরম্যাট হয়ে যাচ্ছে, তো আপনারাও ফরম্যাটে চলে আসেন। এনিওয়ে, সর্বশেষ পয়েন্ট দিয়ে শেষ করবো বিনিয়োগকারীদের উদ্দেশ্যে। বিনিয়োগকারী যারা আছেন, এখনকার যে ফরম্যাট, এই ফরম্যাটটা কিন্তু অ্যাকচুয়ালি একটা এক্সিকিউটিভ ফরম্যাট এবং বৈধ ফরম্যাট। নাম্বার 1, হাইকোর্ট অ্যাপয়েন্টেড যে বোর্ড, 1। নাম্বার 2, শেয়ার হোল্ডার। আপনি খেয়াল করে দেখেন, হাইকোর্ট অ্যাপয়েন্টেড যে বোর্ড, তারা কাগজে কলমে এই প্রতিষ্ঠানের মালিক এবং এক্সিকিউটিভ অথরিটি। অতএব তারা আইনি যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন। অতএব এই ফরম্যাটটা সঠিক। দ্বিতীয়ত, যারা শেয়ার হোল্ডার বোর্ডে নাই, তারাও কিন্তু একটা অথরিটি, কাগজে কলমে ওনারা শেয়ার হোল্ডার, ওনারাও একটা এক্সিকিউটিভ ডিসিশন নেওয়ার ক্ষমতা রাখেন। অতএব ওনারাও সঠিক একটা ফরম্যাট। আর এর বাইরে যারা আছে তাদেরকেও যে বেঠিক বলবো তা না, তারাও সঠিকভাবে অনেকে কাজ করছেন। ওই ইঞ্জিন শহীদ মধ্যে একটা ছাড়া, তারাও সঠিকভাবে কাজ করছেন, কিন্তু তাদের তো এক্সিকিউটিভ অথরিটি নাই। অতএব তারা যত ভালো কাজই করুন, সাথে যদি এক্সিকিউটিভ অথরিটির কনসার্ন না থাকে, কাজটা তো আদায় হবে না। বিনিয়োগকারী যারা আছেন, আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি মিন করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে এই বর্তমান বোর্ডের হাত আমাদেরকে শক্তিশালী করতে হবে এবং বৈষম্য বিরোধী কর্মসংস্থান বাস্তবায়নে প্রয়োজন ডেস্টিনি গ্রুপের পুনর্জাগরণ, এই কর্মসূচিটাকে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। জনাব আশরাফুল আমিন যে একটা ইনক্লুসিভ ডেস্টিনি গত 1 মাসে করে ফেলেছেন, এই ইনক্লুসিভ ডেস্টিনিকে আরও ইনক্লুসিভ করতে হবে। এই জন্য ওনাদের হাতকে এবং ওনাদের কর্মসূচিকে, আশরাফুল আমিন ওনার হাতকে শক্তিশালী করতে হবে এবং ওনার যে কর্মসূচি, সেই কর্মসূচিকে শক্তিশালী করতে হবে। এর বাইরে যদি অতিরিক্ত হিসেবে গত 1 যুগ যারা লেগেছিলেন, তাদের প্রতি একটা সিম্পেথি বা সহমর্মিতা আপনার থাকতেই পারে, কিন্তু অতি আবেগী হয়ে ওই যে গত কোর্টে এক বাটপার বলছে এটা এমন কারা, তো এই বাটপার সামনে যে কি বাম্বু খাবে, ওই বাটপারের লেভেল না সাইকেল করছে কিনা কে জানে, হের ধর্ম পরে আরও পরে। আগে আমাদের ফরম্যাটটা দাঁড়ায় নেই, বিভিন্নভাবে অনেকেই বলতেছেন যে একটু গালাগালি না করতে, বা অনেকেই বলতেছেন যে একটু খারাপ কিছু না বইলা ভদ্রভাবে বলতে, যার কারণে এখন অনেক কিছু চাইলেও তো মানে কই না আর কি। যাই হোক, তো এখনকার যে ফরম্যাট, এই ফরম্যাটে বিনিয়োগকারীদের বিনিয়োগ সংরক্ষণ করাটা আইনত সম্ভব। অতএব এই ফরম্যাটে যারা আছেন তাদেরকেই পরিপূর্ণভাবে আসেন আমরা সহযোগিতা করি। আর আসন্ন যে নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের চিন্তিত হওয়ার কিছু নাই। অলরেডি চেক অ্যান্ড ব্যালেন্স দাঁড়ায় গেছে, অনেক মতের, অনেক আদর্শের, অনেক আদর্শের ব্যক্তিরা যেহেতু ভোটার হয়ে গেছেন, অতএব এখানে আর কেউ ফাঁকা মাঠে ইনশাল্লাহ গোল দিতে পারবে না। তো আমাদের আপকামিং যে ব্যবস্থাপনা কমিটির নির্বাচন, সেই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হোক এবং ফ্রুটফুল একটা ডিএমসিএসএল এর ব্যবস্থাপনা কমিটি আসুক, যারা কথায় না কাজে বিশ্বাসী, গত 3 বছরের মতো করে বসে না থেকে যারা কাজ করবে এবং প্রতিষ্ঠানের বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে যথাযথ ভূমিকা রাখবে, আমরা সেই রকম একটি ব্যবস্থাপনা কমিটি হোক সেই আশাবাদ ব্যক্ত করছি। আর লিঙ্কের ক্ষেত্রে যেটা, ওই যে সমবায় সমিতির সদস্য নবায়নের ক্ষেত্রে বিভিন্ন এতে তো লিঙ্ক আপনারা পাচ্ছেনই ফেসবুক থেকে বা বিভিন্ন গ্রুপ থেকে, বিভিন্ন জায়গা থেকে, সেখান থেকে লিঙ্কে যোগাযোগ করে আপনারা সদস্য ফর্ম, যারা ভোটার হতে চান, আগামী নির্বাচনে যারা ভোট দিবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন বা আশাবাদ ব্যক্ত করেছেন বা আশা করেছেন, আপনারা আজকে রাত 12টার আগেই কিন্তু কাজটা করতে হবে। জনাব নারিকুস আক্তার লিখেছেন নির্বাচন কখন ভাই? নির্বাচন এই 120 দিনের ভিতরেই হবে। আপনার তফসিল ঘোষণা হবে পরে, মানে আজকের ভিতরে সদস্য হালনাগাদ হওয়ার পর ভোটার তালিকার পর যথাযথ সময়ে আপনার সদস্য তফসিলও ঘোষণা হবে আর কি।
তো যাই হোক, এই ছিল আজকের এই পর্যন্তই। আমরা আগামী ডিএমসিএসএল এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের দৃপ্ত সফলতা কামনা করছি এবং একটি ফ্রুটফুল কার্যকরী ব্যবস্থাপনা কমিটি আমরা ডিএমসিএসএল এর নির্বাচনে পাব, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। নেক্সটে আরও বেশ কিছু ইস্যু আছে, এগুলো ধারাবাহিকভাবে আমরা তৈরি করছি, এগুলো নিয়েও আমরা সামনে লাইভে আসবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।